আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার সমাধান দেওয়া হবে। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না এবং এর থেকে অনেক কোশ্চেনই ভাইভা পরীক্ষাতে চলে আসবে। তো এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে প্রশ্নটা করবে তার বেশিরভাগ প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো এক লাইনে অ্যান্সার দেওয়া যায় এরকম টাইপের। তো এখানে আমি কিছু প্রশ্ন একটু বড় অ্যাড করে দিছি, কারণ এর মাঝখান থেকেও প্রশ্ন আসে। তার জন্য আমি কোনোটাই ছোট করি নাই। কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, সেক্ষেত্রে আশা করি উপকৃত হবেন। আর এই ভিডিওতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার অরিজিনাল প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকবে। তো আগে এগুলো ভালো মতো দেখে তারপর ওইখানে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন যে প্রশ্নের ধরনগুলো কেমন হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ড্রাইভিং লাইসেন্সের প্রশ্ন সাধারণত 3 ভাগে বিভক্ত থাকে। প্রথমে থাকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এরপরে কিছু টিক চিহ্ন থাকে, এবং সবার শেষে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত কিছু কোশ্চেন থাকে। তো এখানে জেনে রাখা ভালো যে আপনার ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত যে প্রশ্ন থাকে সেখানে মিনিমাম 2 নাম্বার না পেলে আপনি ফেল করবেন। তো এই জিনিসটা বাধ্যতামূলক, আপনার ইঞ্জিন মেকানিজম সম্পর্কে মিনিমাম 2 নাম্বার পেতেই হবে। তো ভিডিওর শুরুতেই প্রশ্নের ন্যায় সংক্ষিপ্ত এবং টিক চিহ্নগুলো দেখানো হবে, এবং পরের ভাগে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত যে প্রশ্ন আছে সেগুলো দেওয়া থাকবে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? উত্তর হচ্ছে পেশাদার চালকের ক্ষেত্রে 21 বছর এবং অপেশাদার চালকের ক্ষেত্রে 18 বছর পর্যন্ত। তো আপনি দুইটার যে কোনো একটা দিলেও হবে, আপনি চাইলে দুইটাই দিতে পারেন, কারণ একই কোশ্চেন দিয়ে সবারই পরীক্ষা হয়। এরপরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার গুরুত্ব অপরিসীম। এটা আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক আপনার বাস্তবিক লাইফে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে যে রাস্তার উপর প্রধানত কী কী ধরনের রোড মার্কিং থাকে। তো রাস্তার উপর প্রধানত 3 ধরনের রোড মার্কিং থাকে। একটা হচ্ছে ভাঙা লাইন, যা অতিক্রম করা যায়। এরপরে হচ্ছে একক অখণ্ড লাইন, যা অতিক্রম করা নিষেধ, তবে বিশেষ প্রয়োজনে অতিক্রম করা যায়। আর 3 নম্বর হচ্ছে যে দ্বৈত অখণ্ড লাইন, যা অতিক্রম করা নিষেধ বা আইনীয় দণ্ডনীয়। তো এই ব্যাপারটা অনেকের বুঝতে সমস্যা হইতেছে, তো আমি একটু ছবি দিয়ে দিই। যে ভাঙা লাইন যেটা আছে, দেখবেন যে রাস্তার মাঝখান দিয়ে যে লাইনটা থাকে এই ছবির মতো, যে কাটা থাকে, এখানে আপনি চাইলেও ওভারটেক করতে পারবেন। আর একক অখণ্ড লাইন মানে যে সোজা যে লাইনটা গেছে এই লাইনটা অতিক্রম করা মানা থাকে। আরেকটা হচ্ছে যে ডাবল লাইন, বিশেষ করে মোড়ের মধ্যে যে লাইনটা থাকে, এগুলো অতিক্রম করা একদম সম্পূর্ণ নিষেধ। এরপরে যে কোশ্চেনটা আছে এটা প্রায় প্রতিবারই আসে, যে গাড়ি চালনাকালে কী কী কাগজপত্র সঙ্গে রাখতে হয়। 1 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, 2 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে ট্যাক্স টোকেন। তো এগুলো হচ্ছে বাইকের জন্য। আর বাইক ছাড়া যাদের 4 চাকার গাড়ি আছে তাদের জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, আর হচ্ছে রুট পারমিট। তো এটা আমি পরীক্ষা যখন দিছি আমার ওই প্রশ্নটা আসছিল, তো এই জিনিসটা ভালো মতো দেখে যাবেন। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রায়ই আসে। ট্রাফিক সাইন বা রুট সাইন কত প্রকার? এখানে উত্তর হচ্ছে 3 প্রকার। আপনি এটুকু লিখে দিলে আপনার উত্তর হয়ে যাবে, কিন্তু নিচের প্রশ্নগুলোও ঘুরে আসে। এই 3 প্রকার কি কি? বাধ্যতামূলক, সতর্কতামূলক ও তথ্যমূলক। আর বাধ্যতামূলকের ক্ষেত্রে বৃত্তাকৃতির, এবং সতর্কতামূলক ক্ষেত্রে ত্রিভুজাকৃতি হয়, এবং তথ্যমূলক হিসাবে আয়তক্ষেত্র হয়। তো এই জিনিসটা ভালো মতো মনে রাখবেন। তো এখানে একসাথে অনেকগুলো প্রশ্ন দিছি, তার বেশিরভাগই হয়তো কাছাকাছি, এর জন্য একসাথে দেওয়া। তো লেখা আছে যে ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি? তো এখানে শুধু একটা আসতে পারে যে কত প্রকার, বা কোনো কি কি আসে, বা উল্টা হয়েও আসতে পারে যে কোন কোন সংকেত। তো এর উত্তর হচ্ছে ট্রাফিক সিগন্যাল 3 প্রকার, যেমন হচ্ছে বাহুর সংকেত, আলুর সংকেত, শব্দ সংকেত। আর 2 নম্বর প্রশ্নটা আরও বেশি ইম্পর্টেন্ট, যে এটা সবাই গুলিয়ে ফেলে, যে ট্রাফিক সিগন্যালের চক্র বা অনুক্রমগুলি কী কী, বা সিকোয়েন্সগুলি কী কী। তো এইখানে দেখেন লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। তো এটাই হচ্ছে মেইন, যে লাল, সবুজ, হলুদ। কিন্তু আমরা আমাদের দেশে যে জিনিসটা আমরা ছোটোবেলা থেকে জেনে আসি সেটা হচ্ছে যে লাল, হলুদ, সবুজ। তো আসলে এই জিনিসটা ভুল, এটা একদম অরিজিনাল ওদের ওয়েবসাইট থেকে, বিআরটির ওয়েবসাইট থেকে নামানো প্রশ্ন। তো আপনি নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে পারেন। এরপরের যে কোশ্চেনটা সেটাও মাঝে মাঝে আসে, আমি কয়েকটা প্রশ্নে দেখছি যে লাল, সবুজ ও হলুদ বাতি কী নির্দেশন করে? লাল বাতি নির্দেশন করে হচ্ছে থামুন, আর সবুজ বাতি জ্বললে মোটরযান নিয়ে অগ্রসর হওয়া যাবে, এবং হলুদ বাতি হচ্ছে যে থামানোর প্রস্তুতি নিন বা থামানোর প্রস্তুতি নিতে হবে। আর এখানে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, যে কোন কোন স্থানে মোটরযানে হর্ন বাজানো নিষেধ। তো এটার উত্তর হচ্ছে যে নীরব এলাকায় মোটরযানের হর্ন বাজানো নিষেধ। এখন নীরব এলাকা বলতে বোঝায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানসমূহের চতুর্দিকে 100 মিটার পর্যন্ত নীরব এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়। তো এরপরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। তো এখানে প্রশ্নটা উল্টা করে আসতে পারে, কারণ এত বড় প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে অনেকগুলো অপশন দেওয়া থাকতে পারে, যে মৃগী রোগী, উন্মাদ, পাগল, রাতকানা রোগী, এরকম কয়েকটা রোগের সাথে আরও রোগ মিলিয়ে আপনাকে প্রশ্ন দিতে পারে যে এটার মধ্যে কোনটা ড্রাইভিং লাইসেন্সের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। তো সবগুলো জিনিস একটু আইডিয়া রাখলেই হবে। এই পরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। মোটরযানের পিছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর লুকিং গ্লাস দেখতে হয়? উত্তর হচ্ছে প্রতি মিনিটে 6 থেকে 8 বার।
তারপরে হচ্ছে বৃষ্টির মধ্যে মোটরযান চালনার বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে, এ কারণে বাড়তি সতর্কতা হিসেবে ধীর গতিতে মোটরযান চালাতে হবে, যাতে ব্রেক প্রয়োগ করলে অতি সহজেই মোটরযান থামানো যায়। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী? অত্যাধিক আত্মবিশ্বাস, মাত্রা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অননুমোদিত ওভারটেকিং এবং 4 নম্বর হচ্ছে যে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করা। এর পরের প্রশ্নটাও প্রায়ই আসে যে গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কী? তো উত্তর হচ্ছে যে আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করা। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে মোটরসাইকেলের হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কী? এর উত্তর হচ্ছে মোটরসাইকেলের চালক ব্যতীত একজন আরোহী বহন করা যাবে এবং উভয়কেই হেলমেট পরিধান করতে হবে। এর পরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার? এর উত্তর হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে রক্ষিত, একটা হচ্ছে অরক্ষিত। রক্ষিত যেটা সেটা হচ্ছে পাহারাদার থাকে এবং অরক্ষিত যেটা সেটা পাহারাদার থাকে না, তো সেখানে নিজ দায়িত্বে দেখে শুনে পার হবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে লাল বৃত্তে 50 কিলোমিটার লেখা মানে কি? তো এখানে 50-এর জায়গায় অন্য যে কোনো কিলোমিটার আছে, বাইরে যদি গোল লাল বৃত্ত হয় সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ গতিসীমা বোঝায় যে যত লেখা থাকবে এর উপরে আপনার বাইক চালানো যাবে না। আর একইভাবে যেখানে নীল বৃত্তের ভিতরে ওই কিলোমিটার লেখা থাকবে সেটা হচ্ছে যে ওই কিলোমিটারের নিচে চালানো যাবে না। যদি 30-এর উপরে নীল বৃত্ত থাকে তার মানে বুঝতে হবে যে 30 কিলোমিটারের নিচে আপনি বাইক চালাতে পারবেন না। তো টিকার মধ্যে এই প্রশ্নটা প্রায়ই আসে যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালালে শাস্তি কী? তো এখানে উত্তরটা আপনি শুধু লিখবেন যে 25,000 টাকা সর্বোচ্চ এবং সাথে 6 মাসের কারাদণ্ড দিতে পারে, মানে যেটা খুশি দিতে পারে, কিন্তু 25,000 টাকা অর্থদণ্ড আর 6 মাসের কারাদণ্ড লিখলেই হবে। এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন প্রায় একই রকম, তার জন্য একসাথে বেশি করে দেওয়া। যে লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কী বোঝায়? তার মানে সেখানে হর্ন দেওয়া যাবে না। তো লাল বৃত্তের ভিতর অন্য যে কিছুই থাকুক, বাস থাকলে বাস প্রবেশ করা যাবে না, পথচারী পারাপার থাকলে পথচারী পারাপার করা যাবে না। আর লাল ত্রিভুজের ভিতরে একজন চলমান মানুষের ছবি থাকা বলতে কী বোঝায়? সেখানে হচ্ছে সামনে পথচারী পারাপার। কোন কোন মোটরযানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে? উত্তর হচ্ছে যে মোটরযানের গতি বেশি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং জরুরি সার্ভিস বা ভিআইপি মোটরযান ইত্যাদিকে। এরপরে যে প্রশ্নটা আছে যে কোন কোন স্থানে ওভারটেকিং করা নিষেধ? তো ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে: জংশনে, ব্রিজ, কালভার্ট, তার আগে বা পরে নির্দিষ্ট দূরত্ব, সরু রাস্তায়, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়। এর পরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে মোটরযান রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে? তো মেইনলি হচ্ছে মোটরযান রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করবে। যে রাস্তায় একাধিক লেন থাকবে সেক্ষেত্রে কম গতির যে যানবাহন আছে সেটা বাম পাশ দিয়ে এবং বেশি গতির যে যানবাহন আছে সেটা ডান পাশ দিয়ে অতিক্রম করবে। এরপরে যে কোশ্চেনটা আছে যে কোন কোন স্থানে মোটরসাইকেল পার্কিং নিষেধ? তো যেখানে মোটরসাইকেলের বিলবোর্ড আছে এমন স্থানে, জংশনে, ব্রিজ কালভার্টের উপরে, সরু রাস্তায়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান আছে এমন এলাকায়, পাহাড়ের ঢালু রাস্তায়, ফুটপাত, পথচারী পারাপার এর আশেপাশে, বাস স্টপে ও এর আশেপাশে এবং রেল ক্রসিংয়ের আশেপাশে। তো এটা আসলে উল্টাপাল্টা হয়ে আসতে পারে, তার জন্য একটু বড়টাই রাখলাম আর কি। আপনারা একটু দেখে নেবেন সময় থাকলে। এরপরে যে কোশ্চেনটা আছে যে কখন বাম দিক দিয়ে ওভারটেক করা যায়? যখন সামনের মোটরসাইকেল চালক ডান দিক দিয়ে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবে, তখনই পিছনের যে মোটরযান থাকে সেই চালক বাম পাশ দিয়ে অতিক্রম করবে। এরপরের যে প্রশ্নটা আছে যে মোটরযানের গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কীভাবে সংকেত দেবে? চালক তার হাত মোটরযানের জানলা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উপর নিচে ওঠানামা করবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ট্রাফিক সাইন যেগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা ট্রাফিক সাইন দিয়ে জিজ্ঞেস করবে যে এই ট্রাফিক সাইনটা কী। তো ট্রাফিক সাইন থেকে তো একটা প্রশ্ন থাকবেই এবং ভাইবা পরীক্ষাটা সম্পূর্ণ হয় ট্রাফিক সাইন বেস করে। প্রয়োজনে আপনাকে ওখানে শেখায় তারপর পরীক্ষা নেবে, তারপর পরীক্ষা দিতে হবে। তো চাইলে উপরে আই বাটন থেকে আমার ভিডিও দেখে নিতে পারেন, অন্যথায় ইউটিউবে ভিডিওর অভাব নেই, আপনি যে কোনোটা দেখে নিতে পারেন। এখন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যে প্রশ্নগুলো সবথেকে বেশি জরুরি, সেটা হচ্ছে যে ইঞ্জিন মেকানিজম সম্পর্কে প্রশ্ন, যেটা আপনাকে জানতেই হবে। অন্যগুলোতে আপনি পাস করেন না করেন এইখানে 2 মার্ক পেতেই হবে। টোটাল 2 মার্ক না পেলে সবগুলোতে যদি আপনি বেশি পান তাহলে কোনো লাভ নাই। তো এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি একবার দেখলে আপনার মুখস্থ হয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্পার্ক প্লাগ কোথায় থাকে? উত্তর হচ্ছে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে থাকে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই মনে হয়। যে ব্যাটারির কাজ কি? ইঞ্জিনকে চালু করতে সাহায্য করা বা ইঞ্জিনের ইগনিশন সিস্টেম কারেন্ট সরবরাহ করা, সকল প্রকার লাইট জ্বালায়, মিটার সমূহকে চলতে সাহায্য করে, হর্ন বাজাতে সাহায্য করে। এটা না আসলেও এই প্রশ্নটা আসবেই যে নিয়মিত ব্যাটারির কী পরীক্ষা করা উচিত? উত্তর হচ্ছে পানির লেভেল।
এরপরে যেই প্রশ্নটা আছে যে সময়ও প্রয়োজন মতো ব্যাটারিতে ডিস্টিল ওয়াটার না দিলে কি হয়? উত্তর হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় এবং প্লেট নষ্ট হয়ে যেতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে যে ডিপি স্টিকের কাজ কি? এর উত্তর হচ্ছে যে ডিপি স্টিকের কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা। এইখানে যে পরের প্রশ্নটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রেডিয়েটরের কাজ কি? এটা প্রায়ই আসে। রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটে পানি ঠান্ডা করা, বা আপনি লিখতে পারেন যে পানি ঠান্ডা করা। এরপরেরটা হচ্ছে যে কুলিং ফ্যানের কাজ কি? কুলিং ফ্যানের কাজ হচ্ছে রেডিয়েটরের ভিতর দিয়ে আসা বাতাস প্রবাহিত করা এবং গরম পানিকে ঠান্ডা করা। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ যে ইঞ্জিনের ভালভ কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। এর পরের প্রশ্নটা হচ্ছে যে একটি গাড়িতে লুব অয়েল বা মোবিল কখন পরিবর্তন করতে হয়? তো এটার উত্তর হচ্ছে ইউজার ম্যানুয়াল অনুযায়ী। কোম্পানির যে বাইক থাকে বাইকের ইউজার ম্যানুয়ালে এটা লেখা থাকে যে আপনার কত কিলো পর চেঞ্জ করবে। যদিও এটা একটা বোয়া কথা, তাদের কথা বিশ্বাস করার কিছু নাই। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই কী করতে হবে? উত্তর হচ্ছে ক্লাচ চেপে ধরতে হবে। এরপরের প্রশ্নটা হচ্ছে যে এয়ার ক্লিনারের কাজ কি? এর উত্তর হচ্ছে বাতাসে যেসব ধূলিকণা থাকে তা পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে সরবরাহ করা। এই প্রশ্নটাও প্রায়ই আসে যে মোটরযান রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে? উত্তর হচ্ছে ফুয়েল বা জ্বালানি আছে কিনা তা চেক করতে হবে। এর পরের প্রশ্নটা হচ্ছে যে পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি বিষয় প্রধান চেক করতে হবে? তো ক নাম্বার হচ্ছে যে প্লাগ পয়েন্ট ঠিকমতো স্পার্ক হচ্ছে কিনা চেক করতে হয় এবং কার্বোরেটরে পেট্রোল যাচ্ছে কিনা সেটা চেক করতে হবে। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কার্বোরেটরের অবস্থান কোথায় এবং এর কাজ কি? তো উত্তর হচ্ছে কার্বোরেটরের অবস্থান হচ্ছে ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডের উপরে ও এয়ার ক্লিনারের নিচে। ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করা এর কাজ। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটরের কাজ কি? প্রত্যেকটি স্পার্ক প্লাগে হাই ভোল্টেজের কারেন্ট পৌঁছে দেওয়া ডিস্ট্রিবিউটরের কাজ। তো আপাতত এগুলাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরও কিছু প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশনে একটা ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনার সম্পূর্ণ কোশ্চেনের যে সেট মানে বিআরটিএ থেকে যেটা সাজেস্ট করে সম্পূর্ণটা পড়ার জন্য, তো এটা আসলে একটু বেশি বড় থাকে। আপনি সবসময় নিচের থেকে স্টার্ট করবেন, সেক্ষেত্রে পড়তে একটু সুবিধা হবে যদি এক্স্যাক্টলি 100% কমন ফেলতে চান, এবং এটা পড়লেও আপনি পাস করে ফেলবেন ইনশাল্লাহ। আর আরও একটা জিনিস আছে, উপরে আই বাটন থেকে আপনি আমার একটা ভিডিও করা আছে, সেখানে অরিজিনাল প্রশ্ন কীরকম হয় সেটার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো আপনার উত্তর সহ দেওয়া আছে, আপনি চাইলে যেগুলো পড়ছেন এর মধ্যে ওইটা আছে। তো আপনি ওইখানে যেয়ে একটু চেক করতে পারেন যে আপনার কতটুকু আয়ত্ত হলো, বা সেখানে আরেকবার দেখলে হয়তো আরও একটু মুখস্থ হয়ে যাবে, সেটা দেখে নিতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স করার সম্পূর্ণ প্রসেস আমার একটা ভিডিও করা আছে, সেটা আপনি চাইলে দেখে নিতে পারবেন। সেটাতে আপনার কী কী জিনিস সাথে নিতে হবে, কী কী ভুল ত্রুটি আমরা সাধারণত করে থাকি, সেটা আপনি ওইখানে গেলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি যদি ওই ভিডিওটা দেখেন অবশ্যই উপকৃত হবেন। তারপরেও ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেওয়া যায়, কারণ আমি সবসময় মোটামুটি অনলাইনে থাকি আনটিল ঘুম ব্যতীত। তো আশা করি এই সম্পূর্ণ জিনিসটা ফলো করলে আপনার আর কোনো ধরনের কোনো হ্যাসেল পোহাতে হবে না। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।